দর্শক, এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে আজ স্টুডিওতে উপস্থিত আছেন জাগো নিউজের সিনিয়র রিপোর্টার মফিজুল সাদিক। আপনাকে আমন্ত্রণ আমাদের আজকের আলোচনায়। আপনাকে ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। আমরা প্রতিবেদনটিতে যেমনটি দেখছিলাম যে একই দিনে গণভোট এবং নির্বাচনের আয়োজন করা হয়েছে ইসির পক্ষ থেকে, এবং ইসির এই যে প্রশাসনিক বা লজিস্টিক এবং আমি যদি বলি প্রযুক্তিগত কি কি ধরনের প্রস্তুতি আছে, এবং পাশাপাশি ব্যয়, জনবল এবং ভোটার ব্যবস্থাপনার কি কি চ্যালেঞ্জ ইসি ফেস করছে। ধন্যবাদ আপনাকে। আপনি নিশ্চয়ই জানেন যে আজ ৩৪ বছর পর কিন্তু গণভোটের প্রশ্নটা আসছে, যে জুলাই সনদকে আইনি ভিত্তি দেওয়ার জন্য বৃহৎ যে জামাত ইসলাম এবং বিএনপি, জামাত ইসলামের এইটা আগ্রহটা বেশি গণভোটের ক্ষেত্রে, বিএনপির অতটা মানে আগ্রহটা একটু কম। আর গণভোট অবশ্যই কিন্তু একটা চ্যালেঞ্জিং, কারণ জাতীয় নির্বাচনের মতোই এর কিন্তু কর্মযজ্ঞ। মনে করেন যে আলাদা ব্যালট বক্স লাগবে, হয়তো একটাতে জাতীয় নির্বাচনের ব্যালট বক্স আর একটাতে গণভোটের। এরপরে ভোট গণনার জন্য যে লোকবল, এরপরে আলাদা ভোট কেন্দ্র করতে হবে। এরপরে হচ্ছে আর সব থেকে বড় কিন্তু যেটা চ্যালেঞ্জিং সেটা হচ্ছে প্রচার এবং প্রচারের দায়িত্বটা। কারণ যারা হয়তো বিএনপির জন্য ভোট করবে তারা ধানের শীষের জন্য ভোট চাইবে, যারা জামাত ইসলামের জন্য আছেন তারা দাঁড়িপাল্লার জন্য চাইবেন, কিন্তু গণভোট কিন্তু তারা চাইবে না, কারণ গণভোট তাদের হেডেক নাই। এটা কিন্তু সরকারের হেডেক, এটা কিন্তু সরকারের এজেন্ডা, তাদের যারা রাজনৈতিক দল তাদের কিন্তু এজেন্ডা না। তারা চাইবে যে আমি ক্ষমতায় গেলেই ওকে, দ্যাটস ফাইন, কে গণভোট দিল বা না দিল এটা তাদের কোনো ফ্যাক্ট না। সুতরাং এই গণভোটটা তো ইসির জন্য বড় চ্যালেঞ্জ। যদি রাজনৈতিক দলগুলো ইসিকে বা সরকারকে সহায়তা না করে তাহলে গণভোট মানে করাটা খুবই কঠিন হবে। আর বর্তমান যে নাসির উদ্দিন কমিশন, ওনারা কিন্তু দায়িত্ব নেওয়ার পরে একটাও ভোট কিন্তু করে নাই। সুতরাং একই দিনে এত বড় ভোট কিন্তু বাংলাদেশ ইতিহাসে আর কোনো দিনে হয় নাই। সুতরাং নিঃসন্দেহে এটা অনেক চ্যালেঞ্জিং, একই দিনে দুটা বড় আয়োজন করা নির্বাচন কমিশনের জন্য। একদমই তাই, এবং যেমনটি দেখা যাচ্ছে যে আসন সীমানা সংক্রান্ত রিট এবং সমাধানের একটা বিলম্ব আছে এখানে, এবং এটা কি আসলে তফসিল ঘোষণার সময়সীমাকে পিছিয়ে দিতে পারে? যেমনটি দেখছিলাম প্রতিবেদনে যে ৪ অথবা ৭ তারিখ নিয়ে একটা কনফিউশন আছে, এই ব্যাপারে কি বলবেন? নিশ্চয়ই, কারণ আপনি নিশ্চয়ই জানেন যে সীমানা সহ বিভিন্ন প্রায় ৪৭টি সংসদ আসনের একটা দেখা যায় একটা অঞ্চল আরেকটা সংসদ এলাকায় গেছে, এরকম পরিবর্তন হয়েছে। এবং আপনি দেখবেন যে গাজীপুরে একটা আসন বেড়েছে, অন্যদিকে বাগেরহাট একটা আসন কমেছে, যেন সবাই রিট করছে। তো রিট করার ফলে যদি হাইকোর্ট এভাবে তারা যদি তাদের রুল বা তাদের নির্দেশনা নতুন করে দিতে হয়, তাহলে তো মনে করেন যে ইসি এক রোড ম্যাপে তারা চলতেছে, হঠাৎ করে যদি আর একটা নির্দেশনা চলে আসে কোর্টের দিক থেকে, হাইকোর্টের মানে মহামান্য আদালতের রায় তো কেউ অমান্য করতে পারবে না। সুতরাং সেটা ইমপ্লিমেন্টেশন করার জন্য তফসিলে ব্যাঘাত অবশ্যই ঘটবে। এটা হচ্ছে প্রধান যে ইসি সচিব আক্তার আহমেদ, উনি কিন্তু বলেছেন যে এভাবে যদি সীমানা নিয়ে জটিলতা তৈরি হয় এবং গণভোট হঠাৎ করে যে গণভোটের বিষয়টা আসছে, এটাতে তফসিলে ঘোষণার ক্ষেত্রে একটা বিঘ্ন সৃষ্টি হতে পারে। যেমনটি আমরা জানি যে ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, এবং ডিসেম্বরের ৪ তারিখ বা ৭ তারিখের যে কনফিউশন বললাম যে তফসিল ঘোষণা নিয়ে, আপনার কি মনে হয় যে ৭ দিনের তফসিল ঘোষণার যে সময়সীমা এটা কি যথেষ্ট? ধন্যবাদ আপনাকে। এটা অবশ্যই যথেষ্ট, মানে এনাফ টাইম। আপনি নিশ্চয়ই জানেন যে ৮ম জাতীয় সংসদ নির্বাচন ২০০৮ সালে মেবি, যখন বিএনপি ক্ষমতা আসছিল, ওই সময় কিন্তু মাত্র ৪২ দিনে তফসিল ঘোষণার ৪২ দিনের মধ্যে ভোট করা হয়েছিল। সুতরাং ৬০ দিন এনাফ সময়। আর ইসির যে বড় বড় যে কাজগুলো, যেমন বাড়ি বাড়ি ভোটার হালনাগাদকরণ, এরপরে প্রশিক্ষণ, রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ, আবার পর্যবেক্ষক যেগুলো আছে, যে সংস্থা নিয়োগ, এই কাজগুলো কিন্তু অলরেডি তারা সম্পূর্ণ করে ফেলেছে। সুতরাং ৬০ দিন আমি বলবো তো অনেক এনাফ সময়। চাইলে ৪০-৪৫ দিনও তফসিল ঘোষণা করে ভোটার মানে একটা ভোট করা সম্ভব। হ্যাঁ, তো এবার চ্যালেঞ্জিংটা একটু আলাদা, হাতে সময় রাখতে হবে এই জন্য, কারণ এবার শুধু জাতীয় নির্বাচন না, গণভোটটা কিন্তু হবে। সুতরাং গণভোটের যেটা বড় চ্যালেঞ্জিং গণনার ক্ষেত্রে, আপনি দেখবেন যে আমাদের যে সর্বশেষ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে নির্বাচন হলো ছাত্র সংসদের, দেখবেন যে কয়েকদিন লেগে গেল। সুতরাং গণভোটের কিন্তু গণনাটা অনেক চ্যালেঞ্জিং, এটা অনেক সময় লাগতে পারে। সুতরাং
যদি শুধু জাতীয় নির্বাচন করে তাহলে 60 দিন অনেক সময়। আর যদি গণভোটের কথা বলছে, এখনও গণভোটে জানা যায়, এখনও কিন্তু আইন হয়নি, মানে কোন আইনে গণভোটটা করবে। এর আগে যে গণভোট হয়েছে এটা হচ্ছে যে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে মার্শাল ল ছিল এবং মোহাম্মদ হোসেন মোহাম্মদ এরশাদ সাহেব, উনিও মার্শাল লয়ের, দুটাই মানে গণভোটগুলো ছিল সবই মার্শাল লয়ের আন্ডারে। কিন্তু ওই লয়ে তো আর ভোট হবে না, গণভোট এখন হবে না, এখন নতুন করে আইন করতে হবে। সুতরাং সেই আইনটা কিন্তু এখন হয়নি। তাহলে সেটা একটু চ্যালেঞ্জিং বলা যেতেই পারে। অনেক চ্যালেঞ্জিং একটা। আমরা এবার যেমনটি জানি যে প্রবাসীদের কিন্তু ভোট অংশগ্রহণ করার একটা সুযোগ রয়েছে। আপনার কাছে জানতে চাইবো যে এই যে প্রবাসীদের ভোটারের অংশগ্রহণ, তাদের নিবন্ধন, ব্যালট আনা নেয়া এবং নিরাপত্তা জনিত কিছু ইস্যু থাকে, এটা কতটা কার্যকর হবে বলে আপনি মনে করেন? ধন্যবাদ আপনাকে। এবার তো আপনার পোস্টাল ভোট হচ্ছে, যেটা আপনার আইটি রিলেটেড বেস পোস্টাল ভোট। এটা একটা অ্যাপ তৈরি করেছে, পোস্টাল বিডি অ্যাপ নামের। তো ওখানে আমি যদি প্রবাসী হই, আমি আমার বৈধ এনআইডি থাকলে আমি দেন ওটা লগ ইন করে আমি এটার জন্য আবেদন করতে পারবো। আনা নেওয়ার এখানে কোনো নাই, কারণ এটা আপনার ওই যে সশরীরে তো এরকম হবে না, এটা আপনার অনলাইনের মাধ্যমে একটা হবে। আর একটা চ্যালেঞ্জিং তো আছে, কারণ কতটা ইসি তো তাদের দায়িত্ব, তারা তো বলছে যে 50 লাখ ভোটার অন্তত তারা পোস্টাল বিডির মাধ্যমে সম্পন্ন করতে চায়। কিন্তু আমার কথা হলো, যারা হয়তো সৌদি আরবে বা বিভিন্ন প্রবাসে চাকরি করেন, অনেকে স্বশিক্ষিত আছেন, তারা কতটা এই পোস্টাল বিডি অ্যাপটা লগ ইন করে কতটা কার্যকরভাবে তারা আবেদন করতে পারবে বা সেই কাজগুলো করতে পারবে, এটা কিন্তু একটা বড় চ্যালেঞ্জিং। একদমই তাই। তাছাড়া একটা বেশ ভালো কাজ করেছে যারা কারাগারে যারা আছেন, কারারক্ষী, এরপরে আমাদের যারা সরকারি চাকরি করেন, তাদেরও একটা বড় অংশ এই পোস্টাল বিডির মাধ্যমে তারা ভোট দিতে পারবে আর কি, পোস্টাল বিডি অ্যাপের মাধ্যমে। এটা একটা নতুন, আর এটা কিন্তু অনেক ব্যয়বহুল, প্রতিটা ভোটের জন্য সরকারি প্রায় 700 টাকা করে খরচ হবে। আচ্ছা আচ্ছা, আমরা এবার এমনটি যেটি দেখতে পাচ্ছি যে একই সঙ্গে জাতীয় নির্বাচন এবং গণভোট অনুষ্ঠিত হবে। আমি আপনার কাছে জানতে চাইবো যে এটা রাজনৈতিক দলগুলোর ক্ষেত্রে প্রচারণায় কি ধরনের চাপ সৃষ্টি করবে, অথবা আমি যদি বলি ভোটারদের কথা, ভোটারদের মাঝে কি ধরনের বিভ্রান্তি বা অতিরিক্ত চাপ সৃষ্টি করতে পারে? দেখুন, আমরা তো এখনই দেখছি যে গণভোট নিয়ে বিএনপি এবং জামাত ইসলাম তারা কিন্তু দুই ধরনের কথা বলছে। জি, গণভোট বলেন বা যেই বলেন যে জাতীয় নির্বাচন আগে একটা কিছু হোক বা একটা, এটা জামাত ইসলাম চাচ্ছে, আর সরাসরি জাতীয় নির্বাচন চাচ্ছে বিএনপি। আর সুতরাং আবার দেখা যায় ভোটের পক্ষে কথা বলছে জামাত ইসলাম, আবার হচ্ছে যে গণভোটের বেশি আগ্রহ দেখাচ্ছে না বিএনপি। এবং আমরা এমনও দেখেছি যে হয়তো তারা কেউ ধানের শীষের জন্য প্রচারণা করছে, পাশাপাশি গণভোটে তাদের অত আগ্রহ নেই। আবার কেউ হয়তো দাঁড়িপাল্লার জন্য তারা প্রচার করছে, কিন্তু গণভোটে তাদের আগ্রহ। এই যে হা এবং না, এটা নিয়ে এক ধরনের এটা কিন্তু রাজনৈতিক দলের কিন্তু একটা বড় রোল প্লে করতে হবে। কারণ এখানে নির্বাচন কমিশন সরকারের অতটা রোল প্লে নেই যতটা রাজনৈতিক দলের আছে। তারা একটা কি করবে, সরকার বা নির্বাচন কমিশন তারা একটা ব্যালট বক্স দেবে, তারা একটা ব্যালট দেবে, গণভোটের জন্য আলাদা, জাতীয় নির্বাচনের জন্য আলাদা, এবং সব রোল প্লে করবে নির্বাচন বা যেগুলো রাজনৈতিক দলগুলো। সুতরাং রাজনৈতিক দল যদি নির্বাচন কমিশনকে সহায়তা না করে, এটা অনেক চ্যালেঞ্জিং, এক কথায় বাস্তবায়নে অসম্ভব। একদমই তাই। আমাদের প্রত্যাশা থাকবে আসলে একটি সুষ্ঠু সুন্দরভাবে যাতে ত্রয়োদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে আজকের আলোচনায় যুক্ত থাকার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি।